13ই জুন থেকে ইসরায়েল যে আক্রমণটা ইরানের উপর করেছে, আজ হচ্ছে 18 তারিখ, তার মানে বিগত 5 দিন। তো এই 5 দিনে ইরান যে আক্রমণটা চালিয়েছে ইসরায়েলের উপর, এবং ইসরায়েল যে প্রথমে আক্রমণ চালায় ইরানের উপর, তো এখন ক্ষয়ক্ষতির ব্যাপারটা আসলে আগে সেটা দেখতে হবে যে ইরানের কতটুকু ক্ষতি হলো আর ইসরায়েলের কতটুকু ক্ষতি হলো। এখানে যদি আমরা ক্ষতির পরিমাণটা দেখি, যে প্রথমে ইসরায়েল যে আক্রমণ করে, এই আক্রমণে আইআরজিসি, ইরানের যে আইআরজিসি আছে তার প্রধান মানে সেনাপ্রধান, তিনি নিহত হন, এবং তার সাথে আরও বিমান বাহিনী, নৌবাহিনী এবং পারমাণবিক যে গবেষণা করা হচ্ছিল এর মধ্য থেকেও বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা মানে 57 জন, প্রায় 57 জন কর্মকর্তাকে ইসরায়েল এক রাতের আক্রমণে নিহত করে। তো বিষয়টা যদি এভাবে চিন্তা করেন, যে মনে করুন যে একটি দেশের প্রধান কর্মকর্তা কারা থাকেন, বিমান প্রধান, তারপর হচ্ছে নৌপ্রধান, সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান, এই ধরনের প্রধান এবং সহকারী প্রধান, তো এই সকল লোককে কিন্তু ইসরায়েল আক্রমণ করে নিহত করে, প্রায় 57 জন, এবং বেসামরিক লোক প্রায় 200 জন লোককে, 200 থেকে 300 জন লোক হতাহত হয়। এবং এই আক্রমণটা কিন্তু করবে ইসরায়েল, এটা কিন্তু ইরান জানতো, জানার পরেও কিন্তু এটাকে তারা প্রতিরোধ করতে পারে নাই। কেন পারে নাই? এখানে বিশেষভাবে যেটা কাজ করছে সেটা হচ্ছে যে গুপ্তচর, মানে ইসরায়েলের যে মোসাদ, যে ওদের এই গুপ্তচররা ইরানের ভিতর আগেই তারা ঢুকে গিয়েছিল। আগে ঢুকে যাওয়ার কারণে তারা কোন জায়গায় কোন কর্মকর্তা আছেন, মানে কোন বিল্ডিংয়ে বা কোন এরিয়াতে এই সমস্ত কর্মকর্তারা থাকতেছেন, এগুলি তারা আগে কিন্তু সিলেকশন করে বের করে, এবং সেই সিলেকশন করে বের করার পরে এই তথ্যগুলো কিন্তু ইসরায়েলকে দেয়। আর যখন এই তথ্যগুলি ইসরায়েলকে দেয়, ইসরায়েলি বিমানগুলি কিন্তু দেখুন যে প্রথমে সৌদি আরব, তারপরে জর্দান, তারপরে ইরাক হয়ে আক্রমণটা করে, এবং এই আক্রমণের ফলে কিন্তু তাদের যে টার্গেট সেটা কিন্তু প্রায় 100% সফল হয়। তো এই আক্রমণের ফলে ইরানের যে মানে হাই কমান্ড সম্পূর্ণভাবে একটু বিধ্বস্ত হয়ে যায়। আমরা এর আগে দেখেছি যে বিশেষ করে লেবাননের যে হাসান নাসরুল্লাহ ছিল, লেবাননের যারা হিজবুল্লাহর যে সমস্ত কমান্ডাররা ছিল, সেই সমস্ত কমান্ডারকে পেজার নামক বিস্ফোরণের মাধ্যমে কিন্তু পুরো লেবাননের হাইকমান্ড ধ্বংস করে দেয়, লেবাননের হিজবুল্লাহর হাইকমান্ডটা ধ্বংস করে দেয়। প্রথমে লেবাননকে ধ্বংস করে দিয়ে, হিজবুল্লাহকে ধ্বংস করে দিয়ে, তারপরে সিরিয়ার এখন যে আছে সে হচ্ছে জোলানি, তারা তো ইরানের পক্ষ দিবে না, সেখানেও কিন্তু একটা বাধার সৃষ্টি করেছে, এবং পরবর্তীতে ইরানে হামলা। তো দেখেন, ইরানে যখন হামলা করে তখন ইসরায়েল বুঝে শুনে হামলাটা করেছে, যে এখন যদি আমি হামলাটা করি তাহলে এটা কাজে দিবে, কারণ ওইদিকে হিজবুল্লাহ নাই, ওইদিকে সিরিয়ার লোকজন নাই, সিরিয়া থেকে চলে এসেছে ইরান। আগে সিরিয়ায় কিন্তু অনেক আইআরজিসির লোক ছিল, এবং যেটা ইরান তাদের ক্ষমতা বলে সেখানে বিভিন্ন সেক্টরে লোক রেখেছিল, সেগুলো কিন্তু চলে আসছে, হিজবুল্লাহ চলে আসছে, হামাস ততটা অ্যাক্টিভ না। তো সমস্ত কিছু যখন দেখে কিন্তু বিমান হামলাটা চালিয়েছে ইরানের উপরে। এখন ইরানের কিন্তু শক্তিশালী বিমান বাহিনী নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়, যে এইখানেই কিন্তু পশ্চিমারা এগিয়ে থাকে, তাদের টেকনোলজিতে, কলকবজা যন্ত্রপাতিতে তারা এগিয়ে থাকে, এই একটা কারণে যে কোনো যুদ্ধ একতরফা হয়ে যায়। কেন একতরফা হয়ে যায়? দেখুন, আপনি বিমান দিয়ে যখন হামলা চালাবেন তাহলে ওই বিমান প্রতিহত কিভাবে করবেন? বিমান যদি প্রতিহত না করা যায় তাহলে কিন্তু যুদ্ধের আপনি যে পুরো ফায়দাটা সেটা পাবেন না, কারণ একজন বিমান নিয়ে হামলা করছে আর আপনি নিচু থেকে কিছুই করতে পারতেছেন না, যেটা আমরা দেখছি যে এই ফিলিস্তিনের গাজায় যে উপর থেকে বিমান আসছে, বিমান অজস্রভাবে বোমা বর্ষণ করে পুরো ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু নিচ থেকে কিছুই করার ছিল না ওই বিমানকে প্রতিহত করার জন্য। তো এই যে বিমান বাহিনী, ইসরায়েলের যে 200টি বিমান প্রতিনিয়ত যেয়ে হামলা চালাচ্ছে ইরানে, আর পরিপ্রেক্ষিতে ইরান কী করতেছে, তাদের যে মিসাইল আছে সেই মিসাইলগুলি ইসরায়েলের উপরে চালাচ্ছে। তো এই মিসাইল আসলে কতদিন চলবে? কারণ এই যে হাইপারসোনিক মিসাইল, এই এক একটা মিসাইল
তৈরি করতে অনেক খরচ, অনেক টাকা ব্যয়বহুল। এক একটা হাইপারসোনিক মিসাইল, যেমন ফাত্তা-1, ফাত্তা-2, ফাত্তা-3, যে ইরানের যে হাইপারসোনিক মিসাইলগুলি আছে, এর একটা মিসাইল মিনিটে 400 কিলোমিটার গতিসম্পন্ন, আর ফাত্তা-2 সেটা মিনিটে 500-600 কিলোমিটার গতিসম্পন্ন। তো এই গতিসম্পন্ন মিসাইল তৈরি করতে নিচের পক্ষে ইরানের 120 থেকে 130 কোটি, মানে 150 কোটি টাকা খরচ হতে পারে এক একটা হাইপারসোনিক মিসাইলের পিছনে। তো এই হাইপারসোনিক মিসাইল কতগুলি ইরান তৈরি করে রেখেছে সেটাই দেখার বিষয়। তো এখন যুদ্ধের যে পরিস্থিতি সেটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এই পশ্চিমাদের যে রাজনীতি, পশ্চিমাদের যে আপনার এই বুদ্ধি, তারা সব সময় যেমন টেকনোলজিক্যাল দিক দিয়ে এগিয়ে থাকে, ষড়যন্ত্রের দিক দিয়েও তারা এগিয়ে থাকে। পুরো মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করে দিয়েছে ষড়যন্ত্র করে। এখন আবার ষড়যন্ত্র চলতেছে যে ইরানকেও জোর করে একটা চুক্তিতে নিয়ে আসবে। তো এই চুক্তির ভিতরে নিয়ে এসে তাদের উপরে আর কি ইরান যতটুকু শক্তি অর্জন করেছিল সেগুলি শেষ করে দেবে। তো এখন বিষয়টা সেরকমই গড়াচ্ছে, কারণ হাইপারসোনিক মিসাইল দিয়ে ইসরায়েলকে কতদিন সে করবে, হামলা করবে। একটা সময় তো হাইপারসোনিক মিসাইল শেষ হয়ে আসতে পারে, আর তখনই তো ইসরায়েল বিমান হামলা চালাবে প্রচুর পরিমাণে, তখন আর কিছু করা থাকবে না চুক্তি ছাড়া। এখানে কিন্তু দেখবেন যে পুরো মধ্যপ্রাচ্যটা কেমন জানি দখল হয়ে যাচ্ছে এই রোমানদের দ্বারা। আমরা ইতিহাস দেখলে জানতে পারি যে এক সময় এই মধ্যপ্রাচ্য পুরো শাসন করেছে রোমানরা, রোমান এম্পায়ার, রোম সম্রাট। তো এখন কিন্তু আবারও আমরা সেইটারই পুনরাবৃত্তি দেখতেছি। কারণ দেখুন যে সৌদি আরব, তিনি কিন্তু একটাভাবে মানে যুদ্ধে হেরে গিয়েছে বা দখল হয়ে গিয়েছে। আমেরিকা কিন্তু দখল করে নিয়েছে অলরেডি, সৌদি আরব, জর্দান, কাতার, এগুলো কিন্তু দখল করে নিয়েছে, চুক্তিভিত্তিক দখল আর কি যেটাকে বলে। আগামীর দিনে তো তলোয়ার দিয়ে যুদ্ধ হতো, কামান দিয়ে যুদ্ধ হতো, সবাই সশরীরে যুদ্ধ করতো। কিন্তু এখন তো আসলে ওই যুগটা না, এখন চ্যাটজিপিটির যুগ, অনলাইনের যুগ, টেকনোলজির যুগ। এখন যে যত টেকনোলজিতে এগিয়ে থাকবে সে তত পাওয়ারফুল হবে, এবং সেই টেকনোলজিক্যাল মাধ্যমেই তারা কিন্তু চুক্তির মাধ্যমে দখল করে নিচ্ছে। এখন বাকি আছে ইরান, ইরানকেও চুক্তির মাধ্যমে দখল করে নিবে। আর যখন ইরানকে চুক্তির মাধ্যমে দখল করে নিয়ে যাবে, তখন দেখবেন যে পুরো মুসলিম বিশ্বটা আবার সেই রোমান এম্পায়ারের হাতে চলে গিয়েছে। এরকমই একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশা করা যায় বা হতে পারে। অন্যদিকে দেখেন যে কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া বা উত্তর কোরিয়া, কিম জং উনের দেশ, তারা তো প্রতিনিয়ত মিসাইল লঞ্চ করতেছে, পরীক্ষা চালাচ্ছে, পারমাণবিক করতেছে। ওইখানে কোনো নাই, ওইখানে তাদেরকে ধরার জন্য কোনো উচ্চবাচ্য নাই, তারা করতেছে, করুক, সমস্যা নেই। কিন্তু মুসলিম কোনো কান্ট্রি করলে এটা আসলে পশ্চিমাদের মাথা ব্যথা হয়ে যায়। ওরা যে কোনো মূল্যে ওরা চায় যে বিশেষ করে মধ্যপ্রাচ্য ওদের নিয়ন্ত্রণে থাকুক। যে কোনো মূল্যে ওরা চায় যে মধ্যপ্রাচ্যটা ওদের নিয়ন্ত্রণে থাকবে সব সময়। এটা হচ্ছে ওদের আসলে মেইন সিস্টেম, বা ওরা চায় সব সময় যে মুসলিমরা যেন কোনো সময় মাথা উঁচু করে না থাকতে পারে। এতে ওদের প্রফিট আছে, এবং ওরা মেইন প্রতিদ্বন্দ্বী মুসলিমকেই মনে করে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।